নমস্কার দর্শক বন্ধুরা, স্বাগত আছি আপনাদের সবাইকে আমার চ্যানেলে, যার নাম আয়ুষ দ্য ফিল্মি বুক ক্লাব। 1 মাস আগে আমি একটি ডাবল রিভিউ করেছিলাম, মানে অর্থাৎ প্রি বুক ফেয়ার হলে যে কটা বই নিয়ে আমি আলোচনা করেছিলাম তার মধ্যে থেকে দুটি বই নিয়ে আমি একটি ডাবল রিভিউ ভিডিও বানিয়েছিলাম। ঠিক সেরকমই এই বুক ফেয়ার হল যেগুলো আমি করেছি তার মধ্যে থেকে দুটি বই আমি পড়ে ফেলেছি এবং সেই দুটি বই নিয়ে চটপট হাজির হয়ে গেছি আপনাদের সামনে একটি ডাবল রিভিউ করার জন্য। তার মানে এই ভিডিওতে দুটি বই নিয়ে রিভিউ থাকবে। থাম্বনেল দেখে বুঝে গেছেন কোন দুটো বই, কাজেই সেটা নিয়ে আর সময় নষ্ট করব না। চলুন প্রথম বইটা নিয়ে আলোচনা শুরু করা যাক। ও আমার একটা ছোট্ট অনুযোগ আছে। আমি দেখতে পাচ্ছি যে বেশিরভাগ দর্শক, আপনারা যারা আমার ভিডিও দেখছেন, তার মধ্যে অনেকেই কিন্তু সাবস্ক্রাইব না করে চলে যাচ্ছে। এটা করবেন না প্লিজ। আপনার যদি ভিডিওটা ভালো লেগে থাকে, আপনার যদি ভিডিওটা লাইক করে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করলে এরকম আরো আরো অনেক ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। তাই ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ভিডিও। তাহলে আর বিলম্ব নয়, শুরু করা যাক আমার এই ভিডিওটি। প্রথম যে বইটি নিয়ে আমি কথা বলবো সেটি হচ্ছে সরঞ্জিৎ চক্রবর্তীর লেখা গোয়েন্দা গোলক। এটি প্রকাশ করেছেন আনন্দ পাবলিশার্স। বেশ একটু বড় সড়ো সাইজের বই, মানে আয়তনে বড়, থিকনেসে খুব একটা বড় নয়। মোট 195টি পৃষ্ঠার মধ্যে দুটি কাহিনী এতে গ্রন্থিত রয়েছে। প্রথম যে কাহিনীটি আছে সেটি হচ্ছে প্রতিশোধের আড়ালে। তারপরের যে কাহিনীটি রয়েছে সেটি একটি মোটামুটি বড় উপন্যাসই বলা চলে, সেটির নাম হচ্ছে গোয়েন্দা গোলক। তার নামে এই বইটি গোয়েন্দা গোলক। গোয়েন্দা গোলক নাম কারণ এই গল্পের যে মূল গোয়েন্দা চরিত্র তার নাম হচ্ছে গোলকনাথ মুখোপাধ্যায়। কাহিনীগুলি সেট করা হয়েছে বিংশ শতাব্দীর একেবারে শুরুর দিকে, যখন বঙ্গভঙ্গ আন্দোলন চলছিল, মানে ধরে নিন 1905 সাল নাগাদ। সেই সময়কাল ধরে এর বিস্তৃতি ঘটেছে। গোলকনাথ পূর্ব বাংলা, মানে বলতে পারেন মেঘনার পাড়ে বহরিয়া বলে একটি গ্রাম থেকে এসেছে। সে মূলত কলকাতায় পড়াশুনো এবং চাকরি করার জন্যই রয়েছে। এবং যে বাড়িতে রয়েছে, যে এলাকায় রয়েছে, সেখানে প্রথম গল্পে ঘটনাচক্রে সে একটি খুনের সমাধান করছে, সে প্রথম গল্পে প্রতিশোধের আড়ালে। আর দ্বিতীয় যে গল্পটি রয়েছে গোয়েন্দা গোলক, সেখানে পুলিশ অফিসার তার সাহায্য নিচ্ছেন। তার কাছাকাছি, পাশের বাড়ি বলা যেতে পারে, কাছাকাছি একটি বাড়িতে একটি রহস্যময় খুনের, যেখানে খুন হচ্ছে একজন বিধবা। তো দুটি উপন্যাসের চলন মোটামুটি একরকম। তার সঙ্গে যোগ হয়েছে টিপিক্যালি সরঞ্জিৎ চক্রবর্তীর একটি প্রেম কাহিনী, একটি মিঠে করা প্রেম কাহিনী বলা যেতে পারে কনকমালা এবং গোলকের মধ্যে। বুঝতেই পারছেন তখনকার কলকাতা, তখনকার পুলিশ বলুন, গোয়েন্দা বলুন, তাদের হাতে অত কোনো টেকনিক্যাল ডিভাইসেস থাকতো না, বা তখনকার দিনে ফরেন্সিক তদন্ত খুব প্রিলিমিনারি পর্যায়ে ছিল। তখন রহস্য সমাধান করা মোটেই সহজ ছিল না। সেই কঠিন পরিস্থিতির মধ্যে কিভাবে গোয়েন্দা গোলক তার বুদ্ধিমত্তার সাহায্যে, তার কমিউনিকেশন স্কিল বলতে পারেন, তার সাহায্যে তদন্ত করছে এবং রহস্যের সমাধান করছে। এটি এই বইয়ের মূলত। বইয়ের ভালো খারাপ দিক নিয়ে আলোচনা করব, আগে বইয়ের টেকনিক্যাল দিক নিয়ে বলি। আর আগেও আমি বুক হলে বলেছি যে আনন্দ পাবলিশার্সের এইসব অ্যাসপেক্ট নিয়ে আর কি বলবো, কিন্তু এটা একটা ফর্মালিটি বলতেই হয়, তাই বলছি যে বইয়ের ছাপা বাঁধাই অত্যন্ত উৎকৃষ্ট মানের। আর বইয়ের ফন্ট খুব, মানে একদম প্রপার সাইজের, না খুব ছোট না খুব বড়, সবারই পড়তে সুবিধে হবে। বইটি হাতে নিয়েও বেশ একটা, মানে একটা ভালো ফিলিং হয়, একটা অন্যরকম একটা ফিলিং হয়, কারণ এই বইয়ে এই যে ইলাস্ট্রেশনের বাইরে যে বর্ডার গুলো দেখছেন, বর্ডারটা দেখছেন, এই যে গোয়েন্দা গোলক লেখা, এই ফন্টে যে গোয়েন্দা গোলকটা লেখা দেখছেন, এটা কিন্তু হাতে নিয়ে বেশ একটা অন্য রকমের একটা ফিলিং হয়, বেশ 3D ফিল হয় বলা যেতে পারে। তো সেটাও একটা উম, বড় পজিটিভ পয়েন্টই আমি বলবো এই বইয়ের। তাছাড়া এই বইয়ে দেখুন পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা এবং সামনে যে গোয়েন্দাগুলো দাঁড়িয়ে রয়েছে, তার মধ্যেও একটা ভিন্টেজ ব্যাপার রয়েছে। এর জন্য কৃতিত্ব অবশ্যই প্রাপ্ত রৌদ্র মিত্রের, যিনি এই বইয়ের প্রচ্ছদ ডিজাইন করেছেন। এবার আসছি বইয়ের ভালো বা খারাপ দিকগুলোতে। এই বইটির প্রথম ভালো দিক হচ্ছে
এর টান টান ভঙ্গি, সেটা গোয়েন্দা গল্পের একটা প্রি রিকুইজিট বলতে পারেন। যে কোনো গোয়েন্দা গল্প, সেটা বৈঠকই হতে পারে, খুব হার্ড বয়েল ডিটেকটিভ হতে পারে, সেটা যদি প্রথম থেকেই আপনাকে হুক করে না নিতে পারে, আপনার মনোযোগ না দাবি করতে পারে, তাহলে আমার মনে হয় গোয়েন্দা উপন্যাস বা গোয়েন্দা গল্প হিসেবে তাতে নানো কিছুটা হলেও খামতি থেকে যায়। সেটা এখানে একেবারেই হয় না। প্রথম প্যারাগ্রাফ থেকেই আহ আবিষ্ট হয়ে যাবেন, মানে প্রথম প্যারাগ্রাফ থেকে আপনি পড়তে শুরু করবেন এবং গল্পটি শেষ না হওয়া পর্যন্ত আপনি উঠতে পারবেন না। এবং এবং গল্পের চলনও অত্যন্ত গতিময়, মানে গল্পের গতিময়তা একটা হাইলাইট বলা যেতে পারে। বইটির দ্বিতীয় পজিটিভ পয়েন্ট হচ্ছে, উপন্যাস রয়েছে, প্রথম উপন্যাসটি বলা যেতে পারে একটা প্রিকার্সার ধরনের, মানে সেখানে গোলক যে চরিত্রটি রয়েছে সে কে বা তার চারিত্রিক বৈশিষ্ট্য কি, এবং তার সঙ্গে কনকমালার যে একটা সম্পর্ক গড়ে উঠছে, তার উপরে জোরটা বেশি দেওয়া হয়েছে, মানে ক্যারেক্টার বিল্ডিং এর উপর জোরটা বেশি দেওয়া হচ্ছে। যদিও তাতে গল্পের মেজাজ খুব একটা ক্ষুণ্ণ হয়নি, কারণ গল্পটা বেসিক্যালি হচ্ছে ক্যারেক্টারটাকে বিল্ড করার জন্যই লেখা হয়েছে, সেটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে, এবং এতে দোষের কিছু নেই। আহ, প্রথম গল্পটাই যদি মানে অনেক সময় অনেক বিদেশি গল্পেও আমি দেখেছি যে প্রথম যে গল্পটি থাকে সেটিতে চরিত্রটির ক্যারেক্টারটাকে বিল্ড আপ করার উপরেই বেশি জোর দেওয়া হয়। উদাহরণস্বরূপ আমাদের বাংলা সাহিত্যে আমি বলতে পারি যে ফেলুদার গোয়েন্দাগিরি যে গল্পটা, সেটা গল্প হিসেবে যে খুবই চমকপ্রদ কিছু তা কিন্তু নয়, কিন্তু গল্পটি খুব ভালো, এবং গল্পটির মধ্যে ফেলুদার চারিত্রিক বৈশিষ্ট্য, ফেলুদার সঙ্গে তোপসের সম্পর্ক, আম, তার তীক্ষ্ণ মেধা সম্পর্কে পাঠকদের অবগত করানো হয়েছে। ঠিক সিমিলারলি এখানেও তাই করা হয়েছে। প্রথম গল্পটি গোলকনাথ বা গোয়েন্দা গোলকের বিভিন্ন বৈশিষ্ট্য এখানে হাইলাইট করা হয়েছে, কিন্তু প্রথম গল্পের মধ্যে একটি ঐতিহাসিক ঘটনাও জড়িত রয়েছে। স্বাধীনতা সংগ্রামী, সন্ত্রাসবাদী যাদের বলা হতো, তাদের একটা অ্যাঙ্গেল রয়েছে, এবং সেই অ্যাঙ্গেলটি অত্যন্ত জরুরি, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই গল্পের ন্যারেটিভের জন্য। দ্বিতীয় যে গল্পটি রয়েছে, দ্বিতীয় গল্পটিতে গোলকের যে আহ, মানে গোলকের যে তদন্তের পদ্ধতি, গোলকের বুদ্ধিমত্তা, গোলকের মধ্যে একটা আত্মাভিমান রয়েছে, সেগুলোকে খুব সুন্দরভাবে হাইলাইট করা হয়েছে, আরো বেশি করে সেটা দেখানো হয়েছে, এবং এই যে বিশেষত্বগুলো যেটাকে প্রথম গল্পে যার আভাস দেওয়া হয়েছিল, সেগুলোকে এখানে দেখানো হয়েছে যে সেইগুলোকে গোলক ব্যবহার করে কিভাবে রহস্যের সমাধান করলো। তবে যদি আমাকে নম্বর দিতেই হয় বা যদি আমাকে ভালো বলতে হয়, তাহলে আমি দ্বিতীয় উপন্যাসটিকে অবভিয়াসলি বেশি নম্বর দেব। তবে প্রথম গল্পটিও কিন্তু বেশ ভালো। তৃতীয় যে উপন্যাস জিনিসটি আমার ওই উপন্যাসে খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে এর সেরিব্রাল নেচার, মানে এখানে গোয়েন্দার মাথা লাগানো, তার যে লজিক গুলো সে অ্যাপ্লাই করছে, যে ঘটনা প্রবাহ, উম, সেটা অনেক বেশি সেরিব্রাল, মানে অনেক বেশি বুদ্ধির খেলা রয়েছে এখানে। সে মারপিট করে চাপ দিয়ে কথা আদায় করছে না, এখানে কিন্তু সে লজিক খাটিয়ে একটা অ্যাজাম্পশন করছে, তারপর সেই অ্যাজাম্পশন থেকে একটা কনক্লুশনে আসছে, এবং তারপরে সে যে খুনি তাকে সবার সামনে এক্সপোজ করছে। যে পদ্ধতিটা রয়েছে সেই পদ্ধতিটা যে সময় এই গল্পটিকে সেট করা হচ্ছে তার সঙ্গে একেবারে খাপে খাপে মিলে যায়। কারণ সেই সময় যদি দেখানো হতো যে সে কিছু সুপার হিউম্যান কারবার করে বা মারধর করে, ঘুষি মেরে সেভাবে তদন্তের সমাধান করছে, সেটা এই মিলিউতে আহ গল্পটিকে সেট করা হয়েছে তার সঙ্গে একেবারেই যেত না, এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়। যদিও আমরা সেই সময়েও এই ধরনের কিছু গল্প দেখেছি, যেমন জয়ন্ত মানিকের কিছু গল্প রয়েছে, বা স্বপন কুমারের কিছু গল্প রয়েছে, যেগুলো ভিনটেজ গোয়েন্দা গল্পই, কিন্তু তার মধ্যে প্রচুর অ্যাকশন রয়েছে, কিন্তু তার থেকে যেন এই সেরিব্রাল ধরনের গোয়েন্দা গল্পই সেই সময়টার সঙ্গে ভালো যায়। চতুর্থ যে ভালো পয়েন্টটা সেটা হচ্ছে যে আম, খুন করার যে পদ্ধতি বা খুন করার যে প্ল্যানিং বা প্লটিং, বিশেষ করে দ্বিতীয় উপন্যাসে দেখা গেছে, প্রথম গল্পটিতেও দেখা গেছে,
আহ, সেটা খুব সিম্পল, আমাদের চোখের সামনেই ছিল ব্যাপারটা, কিন্তু মানে এমনই লেখনী, এমন সুচতুর লেখনী লেখক সরঞ্জিৎ চক্রবর্তীর, যে আহ, বেশিরভাগ পাঠকই কিন্তু সেটা বুঝতে পারবেন না, এবং যখন শেষে সেটা রিভিল হবে তো পাঠক বোকা বনে যাবে। এবং সেখানেই তো একটি গোয়েন্দা গল্পের সার্থকতা, যে শেষে মনে হবে এ বাবা, আমার কাছে সূত্রগুলো ছিল, সেই সূত্রগুলো দেখতে পেয়েও আমি ধরতে পারিনি, আর গোলক কি সুন্দর ধরে দিল। এখানে গোয়েন্দা পাঠকের থেকে এগিয়ে যান, একটা গোয়েন্দা গল্পের ক্ষেত্রে আমার মনে হয় একটা বিশাল বড় মেরিট বা একটা বিশাল বড় প্লাস পয়েন্ট। আরেকটা পয়েন্ট আমি যোগ করতে চাইবো, আরেকটা ভালো পয়েন্ট হচ্ছে যে সেই সময়কার কলকাতাকে, সেই সময়কার নাগরিক জীবনযাত্রা, খাওয়া দাওয়া থেকে শুরু করে তখনকার দিনে দোকানপাট, বাজার হাটের চেহারা, এই সমস্ত কিছুই এই স্বল্প পরিসরের মধ্যে লেখক আমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন। কিন্তু আধুনিক সার্থক গোয়েন্দা গল্প লেখার জন্য একটা অন্যতম শর্ত, আপনি যদি কোনো থ্রিলার সিনেমা দেখেন, একটা সার্থক ভালো থ্রিলার সিনেমা, যেমন ধরুন কাহানি, সেটা কলকাতায় সেট করা, যে কলকাতার বিভিন্ন ছোট ছোট জায়গা, কিছু কিছু অভ্যেস যেটা কলকাতার সঙ্গেই ইউনিক, যেমন চায়ের দোকানে আড্ডা দেয়া, বা ওই রানিং ওয়াটার, গেস্ট হাউসে রানিং ওয়াটারের ব্যাপারটা, বা আরো কিছু জায়গা, কুমোরটুলির সেই সিনটা, সেটা হচ্ছে সেই যেখানে সেট করা সিনেমাটা তার কালচারের সঙ্গে, তার জিওগ্রাফির সঙ্গে আহ, খুব অঙ্গাঙ্গিভাবে সম্পৃক্ত। এটা কিন্তু খুব জরুরি, এবং এটা এখানেও ঘটেছে। এখানেও পুরনো কলকাতা, উত্তর কলকাতা আহ, তখন কেমন ছিল, মধ্য কলকাতা তখন কেমন ছিল, সেন্ট্রাল কলকাতা আর কি, সেটা খুব সুন্দরভাবে এখানে বর্ণনা করা হয়েছে, এবং সেটা কিন্তু খুব অঙ্গাঙ্গিভাবে জড়িত আহ, গল্পের ন্যারেটিভের সঙ্গে, মূল ন্যারেটিভের সঙ্গে। এটা খুবই ভালো লেগেছে, এবং এটা জরুরিও ছিল। গল্পের আরেকটি ভীষণ সুন্দর, ভীষণ মিষ্টি একটা প্লাস পয়েন্ট আছে, সেটা হচ্ছে এই কনকমালা এবং গোলকনাথের ভেতরে যে ইকুয়েশনটা, কেমিস্ট্রি বলবো না, কারণ পুরোপুরি প্রেমটা এখনো অবধি কিন্তু গড়ে ওঠেনি, কিন্তু একটা মিঠে করা কেমিস্ট্রি রয়েছে। এবং কনকমালের চরিত্রটা সেটা ভীষণই চিত্তাকর্ষক, সময়ের থেকে অনেক এগিয়ে থাকা একটি চরিত্র, এবং গোলকের সঙ্গে তার যে ঝগড়াঝাটি হয়, এবং সেজন্যই বললাম বইতেও লেখা আছে মিঠে করা সম্পর্ক, একটা ঝগড়াঝাটি হচ্ছে, কিন্তু তার প্রেমের যে ফল্গু ধারা বয়ে চলেছে, সেই অ্যাসপেক্টটা আমার ভীষণ ভীষণ মিষ্টি লেগেছে, ভীষণ ভালো লেগেছে। সেই জায়গাগুলোতে এমনিও সরঞ্জিৎ চক্রবর্তী প্রেমের উপন্যাস লেখাতে ওনার বেশি নাম, এবং তাতে উনি বেশি সিদ্ধহস্ত, তো সেই জিনিসটা এখানে খুব ভালোভাবে এসছে। এবার আসি এই বইয়ের যে জিনিসগুলো আমার অতটা ভালো লাগেনি সেই প্রসঙ্গে। আহ এখানে সবচেয়ে বড় ডিমেরিটটা দুটো ক্ষেত্রে আমি বলবো, যে আসল ক্রিমিনাল কে বা আসল মার্ডারার কে, সেটা আপনি মোটামুটি গল্পের মাঝামাঝি থেকেই বুঝে যাবেন। এবার এটা তো মূলত একটা হুডানিট, মানে কে করেছে সেটাই তো ধরা মুখ্য উদ্দেশ্য গোয়েন্দার। তো সেটা যদি পাঠক আগে থেকে বুঝে যান, তাহলে যেটা বলে না, একটু মজাটা একটু ডাইলিউটেড হয়ে যায়। সেটা আমার ক্ষেত্রে হয়েছে, হয়তো অন্যান্য পাঠকের ক্ষেত্রে নাও হতে পারে, এটা খুবই সাবজেক্টিভ একটা ব্যাপার, আমি সবসময় সেটা বলে থাকি আমার রিভিউয়ে। কিন্তু তাও আমার মনে হয় যে বুদ্ধিমান পাঠক যারা, গোয়েন্দা গল্প পড়তে যারা অভ্যস্ত, তারা বুঝেই যাবেন খুনটা কে করেছে। কাজেই আমার মনে হয় যে যদি উম, এই উপন্যাসগুলোর বা বড় গল্পগুলোর যাই বলুন না কেন, রসাস্বাদন করতে হয়, তাহলে আপনার উচিত হবে এটাকে একটা হাউডানিট এবং ওয়াইডানিট হিসেবে পড়া, যে কি করে হলো খুনটা, এবং মানে খুনের পদ্ধতিটা কি, এবং কেন করেছিল, সেভাবে যদি পড়েন তাহলে আমার মনে হয় রসাস্বাদন আরো ভালোভাবে পাঠকেরা করতে পারবেন। এই সময় মনে হচ্ছে যে ওটা প্রথম যে গল্পটা, সেটা দৈর্ঘ্য আরেকটু বড় হলেও পারত, যেন খুবই ছোট হয়ে গেছে গল্প হিসেবে। আহ, খুব বড় হওয়া উচিত ছিল না, কিন্তু যতটা গল্পটির দৈর্ঘ্য তার থেকে বড় হওয়া উচিত ছিল বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে। এই দুটো আম, খুঁত ছাড়া এই বইটিকে প্রায় নিখুঁত একটি নিটোল গোয়েন্দা গল্পের বই, ভিন্টেজ গোয়েন্দা
গল্পের বই বলে টার্ম করাই যেতে পারে। এবং যেটা আগেই বলছি, লেখকের লেখনী এত ভালো, পুরনো কলকাতার সেই আমেজটাকে তিনি রিক্রিয়েট এত সুন্দরভাবে করতে পেরেছেন। আমার মনে হয় সেজন্যই আপনাদের গোয়েন্দা গোলক বইটি পড়া উচিত। দ্বিতীয় বইটি হচ্ছে রুদ্রপ্রিয়ম সিরিজের মৃত্যু যখন দুবার আসে, লেখিকা দেবায়তী মুখোপাধ্যায়। এটি বেরিয়েছে দ্বীপ প্রকাশনী থেকে। প্রচ্ছদ স্বর্ণাভ বেরা, এবং এর মুদ্রিত মূল্য হচ্ছে 275 টাকা। এটি লেখিকা তার বাবাকে উৎসর্গ করেছেন। এবার এই যে বইটি, এটি রুদ্রপ্রিয়ম সিরিজ, আপনারা সকলেই জানেন রুদ্রাণী এবং তার হাজব্যান্ড প্রিয়ম, এরা দুজনই হচ্ছে মূল চরিত্র এবং বেস্ট সেলিং চরিত্র। এদেরকে নিয়ে খুব বেশি ভেনিয়ে বলাটা মানে অনুচিতই হবে এই রিভিউতে। এটুকু বলবো যে তাদের লেটেস্ট অ্যাডভেঞ্চারটা হচ্ছে মালদাতে। উপন্যাসটি শুরু হচ্ছে যখন রুদ্রপ্রিয়মের এক প্রতিবেশী এসে তাদের বলছেন যে তার মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এবং মেয়েটি খুব শান্তশিষ্ট একটি মেয়ে, কিন্তু ইদানিং তার গতি প্রকৃতির মধ্যে একটা অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছিল। মেয়েটি মানে বেরিয়েছিল, তারপর আর ফিরে আসেনি। বাবা একজন ইতিহাসের প্রফেসর। মানুষটির নাম নিখিলেশ পানিগ্রাহী। তিনি মালদা বিশ্ববিদ্যালয়ের বা গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের একজন রিটায়ার্ড প্রফেসর। কিছুটা ডিউটি বাউন্ড হয়ে, কিছুটা ভদ্রলোকের সঙ্গে একটা ভালো সম্পর্কের জন্য কেসটা পার্সোনালি দেখবে বলে তাকে প্রমিস করে। তারপরে জানা যাচ্ছে যে রুদ্রাণী আরো কিছু তদন্তের সঙ্গে জড়িত আছে, যেখানে কিছু মানুষ এভাবেই না বলে কয়ে হয়তো অদৃশ্য হয়ে গেছেন, তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাদের একটা লিস্ট বানাতে বলা হয়েছে, এবং এরা সবাই কোথায় হারিয়ে যাচ্ছে, এই হারানো মানুষগুলোর পেছনে রহস্যটা কি, এদের এদের হারিয়ে যাওয়ার, হঠাৎ করে এদের গুম হয়ে যাওয়ার পেছনে কারণটা কি একই, নাকি এগুলো বিক্ষিপ্ত কোনো ঘটনা, এবং এর সঙ্গে কোন প্রাচীন এক প্রথা জড়িত আছে, এটা জানতে হলে আপনাকে উপন্যাসটি পড়তে হবে। এর বেশি আমি কিছু বলবো না বা রিভিল করবো না। শুধু বলবো যে প্রাচীন প্রথাটির কথা আমি বললাম, সেটির নাম রোমথা, এবং আমরা বেশিরভাগই কিন্তু এই প্রাচীন প্রথাটির ব্যাপারে কিচ্ছুই জানতাম না যতদিন এই বইটি বেরিয়েছিল। হ্যাঁ, আমি ব্যক্তিগতভাবে বলতে পারি হিমাদ্রি কিশোর দাশগুপ্তর একটি গল্পে মলমাস যে তেল, তার ব্যাপারে কিছু পড়েছিলাম, বোধহয় সত্যচরণের একটি গল্পে পড়েছিলাম। সেটারও এতটা ডেসক্রিপটিভ ওয়েতে, এতটা বিস্তারিতভাবে কিন্তু এই প্রথাটির কথা বলা ছিল না। বইটির এবার ওভারঅল কোয়ালিটিতে যদি আসি, বইটির ভীষণ ভালো কোয়ালিটি, দ্বীপ প্রকাশনার প্রোডাকশন খুবই ভালো হয়, এবং প্রচ্ছদটা ভেতরে দেখুন, এখানে একটা টেরাকোটার পেন্টিং আছে। এই জিনিসগুলো কিন্তু দর্শকদের আগ্রহ জাগাতে সক্ষম হয়। এখানে রক্তের কিছু দাগ রয়েছে, এবং বইটির ভেতরে বেশ কিছু খুব সুন্দর অলংকরণ রয়েছে। অলংকরণগুলো আমার বিশেষ করে খুব ভালো লেগেছে, বেশ স্কেচ টাইপের অলংকরণগুলো, এগুলো আমার বেশ ভালো লেগেছে। বইটির বিষয়বস্তু অনুযায়ী কি কি ভালো লাগলো, খারাপ লাগলো আপনাদের বলি। বইটির প্রথম যে জিনিসটা আমার ভীষণ, এবার আমি যদি লেখিকার অন্যান্য যে রুদ্রপ্রিয়ম সিরিজের বইগুলো রয়েছে তার সঙ্গে যদি আমি কম্পেয়ার করি, তাহলে আমি বলবো যে লেখিকা আগের যে দুটো রুদ্রপ্রিয়মের উপন্যাস ছিল, মানে গন্তব্য এখনো এক সভ্যতা দেরি, এবং তার ঠিক আগে গ্লানির ভবতি ভারত উনি লিখেছেন যতদূর আমার মনে পড়ছে। এই দুটো উপন্যাসে কিন্তু কোথাও না কোথাও মনে হয়েছিল যে গতিটা কোথাও কোথাও একটু শ্লথ হয়ে গেছে, কোথাও একটু স্লো। কিন্তু এখানে সেটা কিন্তু হয়নি, এখানে খুব তাড়াতাড়ি সেটা ঘটনা প্রবাহ এগিয়ে গেছে। কখনো কখনো একটু বেশি তাড়াতাড়ি এগিয়েছে, সেটা আমি ডিমেরিটস বা নেগেটিভ পয়েন্টে আলোচনা করবো। বেশিরভাগ সময় এই গতি কিন্তু উপন্যাসটি ফেভারেই যায়, কারণ উপন্যাসটি তো বেসিক্যালি একটি ঐতিহাসিক থ্রিলার, এবং দুটো টাইম লাইন নিয়ে লেখা একটি ঐতিহাসিক থ্রিলার। তো
এই গতিটা কোথাও না কোথাও দরকার ছিল। এবং এটা একেবারে আনপুট ডাউনেবল রিড, মানে আপনি প্রথম পৃষ্ঠা থেকে পড়া শুরু করবেন, বইটি শেষ না করা পর্যন্ত কিন্তু আপনি উঠতে পারবেন না। এটা আমার মনে হয়েছে। এবং 180 পৃষ্ঠা একটি বই মানে না থেমে শেষ করা, এটা কিন্তু একটা নট অ্যান ইজি ফিট আমার মতে। যদি বলে ইটস আ ব্রিজি রিড, মানে একদম ফটাফট 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 পাতা উল্টে যাবেন এবং উপন্যাসটি শেষ হয়ে যাবে, বুঝতেও পারবেন না। এই উপন্যাসের দ্বিতীয় যে পজিটিভ পয়েন্ট আমি বলবো সেটা হচ্ছে যে আহ, অন্যান্য রুদ্রপ্রেম সিরিজের উপন্যাসের মতোই কিছু আহ, ঐতিহাসিক ফ্যাক্টসের সঙ্গে লেখিকা আমাদের পরিচয় করিয়ে দেন, যেগুলো সম্পর্কে আমার বিশ্বাস বেশিরভাগ পাঠকই জানে না বা জানতেন না এই বইটা পড়ার আগে। আমি অন্তত জানতাম না। যেমন রোমথা যে প্রথাটা রয়েছে, রোমথা কাদের বলা হতো এবং রোমথাদের উপর অত্যাচার কেন করা হতো এবং রোমথাদের দিয়ে অ্যাকচুয়ালি কি করা হতো, সেটা বইটা পড়তে পড়তে যখন পাঠক জানতে পারবেন বা বুঝতে পারবেন, শিউরে উঠবেন। এটা একটা মানে এটা আমি একজন পাঠক হিসেবে, একজন রিভিউয়ার হিসেবে প্রমিস করছি, এটা আমি গ্যারান্টি দিতে পারি। যে সে একটা শিহরণ জাগবে, ঘৃণা হবে, বিভূমিষা হবে যে প্রাচীন বাংলায় এরকম একটা প্রথা ছিল, এরকম একটা মানে নিষ্ঠুর প্রথা ছিল, কেন ছিল, মানে এরকম একটা ফিলিং আপনাদের হবে। তৃতীয় যে জিনিসটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে, যেটা আমি প্রথম যে রিভিউটা করলাম, মানে গোয়েন্দা গোলকের রিভিউটা করলাম, সেটা হচ্ছে সেটিং এর সঙ্গে গল্পের ন্যারেটিভটা কতটা খাপ খাচ্ছে। মানে এটা তো আর মালদাতে সেট করা, তাই মালদার অলি গলি, মালদা শহরের অলি গলি, মালদায় যে আদিনা মসজিদ রয়েছে বা আশেপাশে যে এলাকাগুলো রয়েছে, সেখানকার মানুষজনের জীবনযাত্রা, এই সমস্ত কিছুই কিন্তু খুব অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে রয়েছে উপন্যাসের মেন ন্যারেটিভের সঙ্গে। কিন্তু তার সঙ্গে এটাও বলতে হবে যে মেন ন্যারেটিভ থেকে কিন্তু লেখিকা কখনোই সরে যাননি, বরং যেভাবে যেভাবে এই সারাউন্ডিং এর গল্পগুলো এসেছে বা সাবপ্লট গুলো এসেছে, মালদার জিওগ্রাফিক্যাল ডিভিশনস গুলো বা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশনস গুলো, এবং মালদার ঐতিহাসিক জায়গাগুলো, মালদার এই গৌড়বঙ্গের ইতিহাস, গৌরবময় ইতিহাস বাংলার, সেটা যেভাবে যেভাবে এসেছে সেটা ন্যারেটিভের সঙ্গে অনায়াসে লেখিকা মিলিয়ে গেছে। সেটা লেখিকার জোরালো লেখনেরই একটা মানে দিক আমি বলবো। তৃতীয় যে জিনিসটা আমার দারুণ লেগেছে এখানে, সেটা হচ্ছে যে রুদ্রাণী যে চরিত্রটা রয়েছে সেই চরিত্রটাই ইন ইটসেলফ খুব ফ্যাসিনেটিং। কিন্তু এই উপন্যাসে আমার মনে হয়েছে যে চরিত্রটিকে আরো বেশি অ্যানালাইজ করা হয়েছে, মানে চরিত্রটিকে আরো বেশি গভীরতা দেওয়া হয়েছে, তার মধ্যে আরো অনেকটা গ্র্যাভিটি আনা হয়েছে। আর সেটা তো অবশ্যই আসবে, কারণ চরিত্রটি তো লেখিকারই আদতে কিছুটা গড়া। লেখিকার মতো রুদ্র আগে ব্যাংকে ছিল, তারপরে আস্তে আস্তে অ্যাডমিনিস্ট্রেশনে এসছে, তো ন্যাচারালি একটা ম্যাচিউরিটি এসছে, সরকারি চাকরি করছে, একটা কোথাও না কোথাও একটা গাম্ভীর্য এসছে, গভীরতা এসছে। কিন্তু এই যে চরিত্রটি একটা প্রোগ্রেশন, চরিত্রটি যে স্ট্যাগনেন্ট হয়ে যায়নি, এটার জন্য আমি লেখিকাকে কুর্নিশ জানাবো। কারণ সচরাচর কি হয়, একটা সিরিজে যে মেন চরিত্রটি থাকে সেটি আস্তে আস্তে স্ট্যাগনেন্ট হয়ে যেতে থাকে, খুব প্রেডিক্টেবল হয়ে যেতে থাকে। সেটা কিন্তু এখানে একবারও হয়নি। এবং রুদ্রের আর প্রিয়মের যে কেমিস্ট্রিটা রয়েছে, তাদের মধ্যে যে বোঝাপড়াটা রয়েছে, সম্পর্কে যে মাধুর্যটা রয়েছে, যে গভীরতাটা রয়েছে, সেটা খুব সুন্দরভাবে এই উপন্যাসে বর্ণনা করা আছে। তা ঠিক তেমনি রুদ্রের চরিত্রটার সঙ্গে অজয়া বলে একটি চরিত্র আছে, রুদ্র প্রিয়মের দত্তক নেমে, যার ব্যাপারে গ্লানির ভগবতী ভারতে বিশদে লেখা রয়েছে। সেটা সেই সম্পর্কের মধ্যে একটা চেঞ্জ এসেছে, সেই ইকুয়েশনের মধ্যে কোথাও একটা চেঞ্জ এসছে, একটা বদল এসছে, কারণ অজয় এখন বড় হচ্ছে। আহ, সেটা খুব সুন্দরভাবে লেখিকা ডিল করেছেন। আহ, মানে টিনেজার মেয়ের সঙ্গে মা বাবার একটু সম্পর্কের রসায়নটা যে বদলে বদলে যায়। বলে না সংস্কৃতে প্রাপ্তেষু ষোড়শে বসে পুত্র মিত্রবৎ আচারে, তো সেই যে ব্যাপারটা, সেই ব্যাপারটা খুব সুন্দরভাবে এখানে দেখানো হয়েছে, বিশেষত একটি পর্বে যেখানে মা এবং মেয়ে একটা হার্টফেল্ট মানে কনভারসেশন করার চেষ্টা করছে একটা প্রাচীন বিল্ডিং এর সামনে। কোন বিল্ডিং, কি কনভারসেশন, সেটা না হয়
আপনারা পড়েই জেনে যাবেন। কিন্তু এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে এই উপন্যাসে। একটা মানবিক অ্যাঙ্গেল এই থ্রিলারের মধ্যে যেন কোথাও না কোথাও জড়িয়ে গেছে। আর সবচেয়ে যেটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে রোমথা প্রথার যে বিস্তারিত বর্ণনা লেখিকা দিয়েছেন, সেটা আমার খুব ভালো লেগেছে। কারণ আগেও যেটা বারবার বলেছি যে এর ব্যাপারে তো বেশিরভাগ মানুষ জানেন না, কাজেই একটা পরিচয় করিয়ে দিয়েছেন এই প্রথাটির সঙ্গে, কুপ্রথাটির সঙ্গে। এবং সেখানে আয়ুর্বেদের একটা যে ভূমিকা ছিল, প্রাচীন আয়ুর্বেদের ভূমিকা ছিল, সেটার সঙ্গে পরিচয় করেছেন। এবং সেই সময় আহ, কি ধরনের সংকীর্ণতা ছিল মানুষের মাঝে, একটা পার্টিকুলার কমিউনিটি বা একটা হাই কাস্ট কমিউনিটির অহংকার, তাদের সংকীর্ণ মনোভাব, তাদের স্বেচ্ছাচার, এগুলোকে লেখিকা খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন স্বল্প পরিসরের মধ্যেই। এইখান থেকেই আমার নেগেটিভ পয়েন্টগুলো শুরু হয়। ওই যে বললাম স্বল্প পরিসরের মধ্যে আমার যেন মনে হয়েছে যে এই উপন্যাসটা শুরু হতে না হতেই শেষ হয়ে গেল। মানে শুরু হলো, তারপর সুন্দর এগোচ্ছিল, কিন্তু তারপর হঠাৎ করে খুব তাড়াতাড়ি যেন স্পিডটা ধরে নিয়েছে। মানে আরেকটু রয়েস হয়ে যদি লেখিকা এই জায়গাগুলোকে নিতেন, বা এই যে টাইম লাইন গুলোকে আরেকটু রয়েস হয়ে যদি শিফট করতেন, পুরোনো যে ঘটনাগুলো দেখানো হচ্ছে সেই সময়কার ঘটনাগুলোকে যদি আরেকটু সুন্দরভাবে বর্ণনা করতেন, কারণ লেখিকা সেই ক্যাপাসিটি আছে, উনি হিস্টোরিক্যাল তো খুব ভালো লেখেন, তাহলে আমার মনে হয় উপন্যাসটি আরো বেশি সমৃদ্ধ হতো, উপন্যাসটি আরো বেশি মানুষের মনে দাগ কাটতে পারতো। এখানে আমার সেকেন্ড নেগেটিভ পয়েন্টটা চলে আসে যে কোথাও না কোথাও এতগুলো ইমোশনাল অ্যাঙ্গেল থাকা সত্ত্বেও কোথাও 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 উপন্যাসটি আমাদের ইমোশনালি ততটা কানেক্ট করতে পারে না যতটা কানেক্ট করা উচিত। এবং যেমন এখানে যে মেয়েটি, মানে ডক্টর পানিগ্রাহীর মেয়েটি যে হারিয়ে যাচ্ছে, আহ, সেই চরিত্রের প্রতি আরেকটি চরিত্রের একটা অনুচ্চারিত প্রেমের ব্যাপার রয়েছে, কিন্তু সেটা মানে কোথাও খুব প্রমিসিং ওয়েতে শুরু হয়েও গৌণ হয়ে যাচ্ছে, দৈর্ঘ্যের জন্য সেটা হচ্ছে, যেটা আমি প্রথম নেগেটিভ পয়েন্টে বললাম। কিন্তু সেখানে আহ, মানে সেই ইমোশনাল কানেক্ট গুলো যদি না করা যায়, সেটা থ্রিলার হতে পারে, সেটা ভূতের গল্প হতে পারে, কিন্তু এই ইমোশনাল কানেক্ট গুলো করা খুব জরুরি। এতেই কিন্তু চরিত্রগুলো, বিষয়বস্তু সামগ্রিকভাবে বই হিসেবে, উপন্যাস হিসেবে মানুষের মনে একটা দাগ কেটে যাওয়া যেত, সেটা এখানে সেই লেভেলের হয়নি। এবার আমি বলবো যে আগের বইটি কিন্তু সেটা করতে পুরোপুরিভাবে সমর্থ হয়েছিল। এটা আমার মনে হয় লেখকের পরে মাথায় রাখলে ভালো করবেন, যে স্পিডটাও মেনটেন করতে হবে ঠিকই, কিন্তু তার সঙ্গে ইমোশনাল কানেক্ট গুলোকেও বিল্ড করতে করতে যেতে হবে। আম, এবং ৩ নম্বর যেটা নেগেটিভ পয়েন্ট, সেটা নেগেটিভ পয়েন্ট আসলে নয়, কিন্তু সেটা কিছু কিছু পাঠকের অসুবিধে হতে পারে। সেটা হচ্ছে গ্লানির ভবতি ভারত এবং এই বইটি দুটো কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িত। কেউ যদি গ্লানির ভবতি ভারত না পড়ে থাকেন, তাহলে তাদের দু তিনটে চরিত্রের সঙ্গে রিলেট করতে অসুবিধে হবে, এবং তাদের ইমোশনাল কানেক্টটা আরোই এস্টাবলিশ হবে না, কারণ তারা তো এই চরিত্রগুলোকে চেনেন না, বা এই চরিত্রগুলোর পাস্টের সঙ্গে খুব বেশি তারা অ্যাওয়্যার নন। যদিও সেটিকে একবার রিমাইন্ড করিয়ে দেওয়া হয়েছে এখানে, একটা ফ্ল্যাশব্যাকের মতন একটা ব্যাপার আছে, যাতে পাঠক জানতে পারছেন যে এই চরিত্রটি কোথা থেকে এলো, বা এই চরিত্রটির সঙ্গে অজেয়ার কি সম্পর্ক। কিন্তু তাদের বিষয়ে আগে পড়া থাকলে যে অভিঘাত সৃষ্টি করতে পারতো, সেটা এক্ষেত্রে সৃষ্টি করতে পারলো না, পারছে না এখানে। হ্যাঁ, এটা কোনো ডিমেরিট নয়, এটা একটা পাঠকের, নতুন পাঠকদের ক্ষেত্রে ঘটা একটা সম্ভাব্য অসুবিধের কথাই আমি বললাম। এছাড়া আর কোনো খুঁত আমার এই উপন্যাসে নজরে পড়েনি, বা নজরে আসেনি বলতে পারি। সব দিক দিয়ে বলতে গেলে এটা দারুণ একটা ব্রেকনেক স্পিডের একটি থ্রিলার, এবং ঐতিহাসিক থ্রিলারের একটি অ্যাডভান্টেজ হচ্ছে থ্রিল অনুভব করার সঙ্গে সঙ্গে আমরা বাংলার ইতিহাস বলুন, ভারতের ইতিহাস বলুন, বা বিশ্বের ইতিহাসই বলুন না কেন, তাদের সঙ্গে একটা পরিচয় আমাদের হয়ে যায়। সেটা এই বইটি খুব সাকসেসফুলি, খুব সাফল্যের সঙ্গে করতে পেরেছে। কাজেই এই বইটি আপনারা অবশ্যই সংগ্রহ করতে পারেন। রুদ্রপ্রিয়ম তাদের জয়যাত্রা অব্যাহত লাগলো সেফলি, এটা বলাই যায়। তো এই ছিল আমার দুটি বই নিয়ে একটি ডাবল রিভিউ। আপনাদের রিভিউটা যদি ভালো লেগে থাকে,
তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন এবং এগ্রি করুন বা ডিসএগ্রি করুন সেটাও আমাকে জানাবেন। যদি আপনারা বইটি পড়ে থাকেন, দুটি বইয়ের মধ্যে একটি বইও পড়ে থাকেন, তাহলে আপনারা কোন কোন ব্যাপারে আমার সঙ্গে একমত, কোন কোন ব্যাপারে আমার সঙ্গে দ্বিমত, একেবারেই একমত নন, সেটা কমেন্ট বক্সে নির্দ্বিধায় জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক ভেরি গুড কেয়ার অফ ইয়োর সেলফ। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।